অধ্যাপক ডাক্তার মোহাম্মদ গোলাম রব্বানী ইপ্লাস টিভির সাথে একান্ত সাক্ষাৎকার দিচ্ছেন। তিনি থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে বিশেষ বক্তব্য দিচ্ছেন। আপনার কাছে আসলাম মূল্যবান যে আপনার সময় নষ্ট করতেছি। ওয়ালাইকুম আসসালাম। যাক, এখন আমরা বিশেষ করে যে একটা ধারণা যে প্রায় লোকই বর্তমানে থ্যালাসেমিয়া প্লাস রক্তশূন্যতায় ভুগতেছে, এই ব্যাপারে আপনাদের আপনাদের মতামতটা একটু বলেন। রক্তশূন্যতা আসলে একটা বেশ বড় জিনিস। একটা রক্তশূন্যতার একটা কারণ থ্যালাসেমিয়া হতে পারে। তো রক্তশূন্যতার আরো অনেক বহুবিধ কারণ আছে, যেমন রক্তশূন্যতা থ্যালাসেমিয়ার পাশাপাশি রক্তের ক্যান্সারও রক্তশূন্যতা হয়। সাধারণত খাওয়া দাওয়ার থেকে ঠিকমতো খাদ্যাভ্যাসের কারণেও থ্যালাসেমিয়া এই রক্তশূন্যতা হতে পারে। তারপরে ব্লাড ক্যান্সার যদি অনেক সময় মানে অজানা থেকে যায়, কোনো কারণে লুকায়িত ব্লাড ক্যান্সার থেকেও রক্তশূন্যতা হতে পারে। তবে সবচেয়ে মোটা দাগে যদি বলি, সেটা থ্যালাসেমিয়া হলো একটা যেটা মানে জন্মগত একটা রক্ত তৈরি জনিত একটা রোগ, যেটার কারণেই বেশিরভাগ আমাদের দেশে অনেক শিশু থেকে শুরু করে বয়স অবধি পর্যন্ত রক্তশূন্যতায় ভুগতে থাকে। দেখা যায় রক্তশূন্যতার সাধারণ কারণ হিসেবে আমাদের চিকিৎসকরা রক্তের ওষুধ দিয়ে থাকেন, কিন্তু রক্তের ওষুধ বেশিরভাগ ক্ষেত্রেই এইসব ক্ষেত্রে রক্তের ওষুধ বিফল হয়। কিন্তু আসলে এটার রক্তের ওষুধ দিয়ে কিন্তু এই থ্যালাসেমিয়ার চিকিৎসা নয়। থ্যালাসেমিয়া আমরা সাধারণত দু ধরনের থ্যালাসেমিয়া আমরা সচরাচর দেখতে পাই। একটা হলো রক্ত নির্ভর থ্যালাসেমিয়া, আর একটি হলো রক্ত অনির্ভর থ্যালাসেমিয়া, মানে যেটাতে রক্তের প্রয়োজন হয় না কিন্তু তার থ্যালাসেমিয়া থাকতে পারে। সেটাকে আমরা বলে থাকি থ্যালাসেমিয়ার বাহক। তো আমরা এই থ্যালাসেমিয়ার বাহকগুলো যদি চিহ্নিত করতে পারি, তাহলে ভবিষ্যতে কিন্তু এই বাহকগুলোই পরবর্তীকালে থ্যালাসেমিয়া রক্তনির্ভর থ্যালাসেমিয়া রোগীর জন্ম দিয়ে থাকে। তো সেক্ষেত্রে আমাদের যেটা কথা সেটা হলো, আমাদের বাহক রক্ত অনির্ভর যেগুলি বাহক থ্যালাসেমিয়া, এগুলিকে নির্ণয় করা, এগুলিকে আমাদের সমাজ থেকে তুলে ধরে আনা, যে এগুলির সাথে যাতে এগুলি থেকে যাতে রক্ত নির্ভর থ্যালাসেমিয়া রোগীর জন্ম না হয়। কিন্তু থ্যালাসেমিয়া যেগুলোর রক্ত নির্ভর থ্যালাসেমিয়া, সেগুলির আসল চিকিৎসা কিন্তু অস্থিমজ্জা প্রতিস্থাপন। অস্থিমজ্জা প্রতিস্থাপন একটি খুব সুদূর একটা কষ্টদায়ক একটা চিকিৎসা, যেটা আমাদের দেশের মতো গরিব দেশে সম্ভবপর হয় না। এটার জন্য প্রয়োজন হয় একটা ডোনারের, একটা দাতার রক্ত বোনম্যারো মানে অস্থিমজ্জা যিনি দিবেন, সেজন্য একজন সুস্থ ডোনার প্রয়োজন। পাশাপাশি এই প্রক্রিয়াটাতে যাওয়ার জন্য অনেক অর্থ ব্যয়ের প্রয়োজন হয়। সেই অর্থ ব্যয় আমাদের দেশের মতো গরিব দেশের লোকের জন্য সম্ভবপর হয় না। তবে এখন প্রক্রিয়া চলছে আমাদের দেশে যাতে, আর এই চিকিৎসাটা কিন্তু আমাদের দেশে ইতিপূর্বে তেমন ছিল না। অস্থিমজ্জা প্রতিস্থাপন বা বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন সেটা আমাদের দেশে ছিল না। খুবই ইদানিংকালে সেটা আমাদের ঢাকায় কিছু সেন্টার এই চিকিৎসাটার ব্যবস্থার চেষ্টা করে যাচ্ছে, এবং দুই একটা রোগী অলরেডি করাও হয়েছে। সেক্ষেত্রে কিছু আমাদের হয়তো বা আর্থিক ব্যয় কমে আসবে, কিন্তু যিনি দিবেন দাতা, ওই দাতাটা আমাদেরকে বের করার জন্য যেসব আমাদের পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন হয়, সেগুলো আমাদের দেশে এখন পর্যন্ত খুব প্রচলিত ল্যাবরেটরি বা পরীক্ষাগারে সম্ভব নয় অনেক সময়। সেক্ষেত্রে আমরা এই যে অস্থিমজ্জা যেটি মানে চিকিৎসাটা মানে ডেফিনিট চিকিৎসা, নির্ধারিত চিকিৎসা, সেটা কিন্তু থ্যালাসেমিয়ার আমরা দিতে পারছি না, এই মুহূর্তে এখন পর্যন্ত দিতে পারছি না। পাশাপাশি এই রোগীগুলোকে ভালো রাখার জন্য আমরা সাধারণত বিকল্প উপায়ে থ্যালাসেমিয়ার যে সাপোর্টিভ চিকিৎসা সেটা দিয়ে থাকি। সেটা হলো রক্ত পরিসঞ্চালন, রক্ত দেওয়া। এই রক্ত দেওয়া কিন্তু একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট মানে আকারে নির্দিষ্ট হারে দিতে হয়, কিন্তু অনেক সময় আমাদের চিকিৎসকরা কতটুকু রক্ত কার জন্য প্রয়োজন, কতদিন পর দিতে হবে, সেটাও ঠিক মতো দিতে পারেন না। এই রক্ত মাধ্যমে যদি রোগীগুলোকে সুস্থ রাখা যায়, থ্যালাসেমিয়া সাধারণত খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ে না। থ্যালাসেমিয়া রোগীকে অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে সুস্থভাবে স্বাভাবিক জীবনযাপন করার সম্ভব, জীবনযাপনে রাখা সম্ভব। যে ব্লাড ট্রান্সমিশনটা করতে হবে, এটা বাধ্যতামূলক রেগুলার। কিন্তু ব্লাড ট্রান্সফিউশনটা কোন রোগীকে কতটুকু ব্লাড ট্রান্সফিউশন করতে হবে সেটা একটা নির্দিষ্ট ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ থ্যালাসেমিয়ার মাধ্যমে এটা নির্দিষ্ট আমাদের বিভিন্ন ধরনের পরীক্ষা গবেষণাগারের গবেষণা কার্যক্রমের ফল হিসেবে এটা নির্দিষ্ট করে দেওয়া আছে। কিন্তু এটা যদি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ রক্ত যদি দেওয়া না যায়, সেক্ষেত্রে কিন্তু তার
পিলাইটা বড় হয়ে যেতে পারে, প্লিহা যেটা আমরা বলি, পেটটা বড় হয়ে যেতে পারে, আস্তে আস্তে রক্ত ঠিকমতো আয়রনের যে পরিমাণ শরীরে বৃদ্ধি হতে পারে। এই আয়রন বৃদ্ধি আবার এটা একটা ক্ষতিকারক জিনিস শরীরের জন্য। এই সাধারণত ছোটকালে যেহেতু এটা জন্মগত ত্রুটি হিসেবে থ্যালাসেমিয়াটা, এই আয়রনটা রক্তের লিভারে, হার্টে, বিভিন্ন ধরনের অন্ডকোষে, তারপর আমাদের প্যানক্রিয়াস, বিভিন্ন অর্গানের মধ্যে, অঙ্গের মধ্যে এই আয়রনটা জমে জমে ওই অর্গানগুলো ডিসফাংশন করতে থাকে, মানে কার্যক্রম অনেক সময় ওটা সীমিত হয়ে যায়, যার ফলে অন্যান্য জটিলতাগুলি দেখা যায়। হার্টের অসুখ, লিভারের অসুখ, হরমোনের অসুখ, অনেক সময় থ্যালাসেমিয়া মা অনেক সময় বাচ্চা উৎপাদনে অক্ষম হয়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে থ্যালাসেমিয়ার কারণে ডায়াবেটিস হতে পারে, অনেক সময় হার্ট ডিজিজ হতে পারে, অনেক সময় লিভার সিরোসিস পর্যন্ত হতে পারে। অতএব আমাদের লক্ষ্য রাখতে হবে যে নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট সময় পর পর রক্ত দেওয়া, সাথে তার পাশাপাশি তার আয়রনের আধিক্য বা লৌহ যে আয়রন জমতে থাকার এই আধিক্যটা হচ্ছে কিনা সেটার দিকে নজর রাখা, এবং সেটার জন্য আলাদা করে আবার নতুন চিকিৎসা শুরু করা, যে আয়রন নিষ্কাশন চিকিৎসা। তাহলে মোট কথায় বলতে গেলে যে নিয়মিত নির্দিষ্ট পরিমাণ হারে নিয়মিতভাবে রক্ত দিয়ে যাওয়া এবং রক্তের দিতে গিয়ে পাশাপাশি তার রক্তের যে আয়রনের আধিক্য সেটার চিকিৎসা করা, আর সিম্পল একটা ভিটামিন যেটা রক্ত যতটুকু সে তৈরি করতে পারে, ফলিক অ্যাসিড নামে একটা ভিটামিন, সেটা নিয়মিত আকারে খাওয়া। অনেক সময় আমাদের ডাক্তার সাহেবরা ওটারও পরিমাণ অনেক সময় ঠিক মতো নির্ধারণ করে দেয় না, যার ফলে ওটা কিন্তু খুব বেশি প্রয়োজন হয়। একটা স্বাভাবিক রোগী এবং একটা থ্যালাসেমিয়া রোগীর ফলিক অ্যাসিডের ডিমান্ড থাকে অনেক বেশি, দেখা যাবে ফলিক অ্যাসিডটা দেওয়াই হয় না, অথবা ঠিক মতো ডোজিংটাও ঠিক মতো হয় না, যার ফলে কিন্তু তার নির্দিষ্ট যে রক্ত তৈরি করা সেটা অনেক সময় ব্যাহত হয়, যার ফলে থ্যালাসেমিয়ার কারণে রক্তশূন্যতা এবং ভিটামিনের কারণেও রক্তশূন্যতা পাশাপাশি থেকে যেতে পারে। আরেকটা জিনিস ব্যাপার হলো, যারা রিপ্রোডাক্টিভ ফিমেল, যারা মহিলারা যারা প্রতি মাসে তাদের মাসিক হয়, এদেরকে আমরা বলি রিপ্রোডাক্টিভ ফিমেল, তাদের ক্ষেত্রে অনেক সময় যদি অনিয়মিত এবং অত্যাধিক মাসিকের স্রাব থাকে, ফ্লো থাকে প্রতি মাসে, সেক্ষেত্রে ক্ষেত্র বিশেষে কিন্তু তার রক্তের আয়রন বেড়ে নিয়ে গিয়ে আবার কমেও যেতে পারে। সেক্ষেত্রে অনেক সময় ক্ষেত্র বিশেষে কিন্তু অনেক থ্যালাসেমিয়া রোগীকে আমরা সাধারণত যেগুলো রক্ত অনির্ভর সেগুলিকে আয়রনের প্রয়োজনও হতে পারে, কিন্তু আমাদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা রয়ে গেছে যে থ্যালাসেমিয়া হলেই বুঝি আয়রন দেওয়া যাবে না, কিন্তু এটা নির্দিষ্ট, এটা খুব ইন্ডিভিজুয়ালাইজড, এক এক রোগীর জন্য এক এক রকম। কোনো রোগীকে আয়রন একটু সামান্য লাগতে পারে, নির্দিষ্ট সময়ের জন্য লাগতে পারে, ফলিক অ্যাসিড ঠিক মতো খেয়ে যেতে হবে যাতে রক্ত নিজে তৈরি করতে পারে, এবং রক্তের পরিমাণটা একটা নির্দিষ্ট পরিমাণ যাতে সে মেনটেন করতে পারে, সেটার দিকে সবসময় ফলো আপে ডাক্তারদের, চিকিৎসকদের ফলো আপে অথবা নজরে রাখতে হবে। আচ্ছা, আরেকটা কথা, যে মনে করেন গর্ভবতী মহিলা বা প্রেগনেন্ট থেকে মনে করেন বাচ্চা হওয়ার পরে যে থ্যালাসেমিয়া হয়ে থাকে, এইবার এটা কিভাবে করবে? এখন গর্ভবতী মহিলা সাধারণত এটা খুবই একটা গুরুত্বপূর্ণ এবং খুব জরুরি প্রশ্ন। আমরা সাধারণত এই যে আমাদের যে থ্যালাসেমিয়ার বিরুদ্ধে যে আমাদের চিকিৎসক সমাজের যে প্রচেষ্টা, সেটা হলো আমরা আরেকটা নতুন থ্যালাসেমিয়া রোগী যাতে জন্ম না হয় সেটার দিকে লক্ষ্য রাখা, সেটাকে বলা হয় থ্যালাসেমিয়া স্ক্রিনিং, মানে ক্যারিয়ার স্ক্রিনিং। মানে এখন একটা গর্ভবতী মহিলা, তার যদি সামান্য থ্যালাসেমিয়া অথবা সে রক্ত নির্ভর থ্যালাসেমিয়া হয়ে থাকে, সে যদি অ্যান্টিনাটাল বুকিং ভিজিট করি, যেটা 3 মাস পূর্বে, গর্ভধারণের 3 মাসের মধ্যে যদি ডাক্তারের কাছে যায়, সে যদি থ্যালাসেমিয়ার কোনো জিন বহন করে, আমাদের সাথে সাথে প্রয়োজন হয় তার স্পাউস বা তার সঙ্গী অথবা তার স্বামী থ্যালাসেমিয়ার জিন বহন করছে কিনা সেটা নির্ণয় করা। যদি দুজনেই থ্যালাসেমিয়ার বাহক অথবা জিন অথবা থ্যালাসেমিয়ার আক্রান্ত থাকে, তাহলে সেক্ষেত্রে ওই বাচ্চাটা কিন্তু থ্যালাসেমিয়া আক্রান্ত, তার গর্ভস্থ বাচ্চাটা থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রায় 50 ভাগ, এবং থ্যালাসেমিয়া ক্যারিয়ার হওয়ার সম্ভাবনা 25 ভাগ, এবং সুস্থ বাচ্চাও হওয়ার সম্ভাবনা তার 25 ভাগ। তো অতএব সে গর্ভবতী মহিলা, সে যে সবসময় যে থ্যালাসেমিয়া রোগী জন্ম দিবে তাও নয়, সেটা নির্ভর করবে তার সঙ্গী কতটুকু থ্যালাসেমিয়া আক্রান্ত। যদি সঙ্গী যদি আক্রান্ত না হয়, তাহলে সে তার বাচ্চাটা স্বাভাবিকভাবে সুস্থভাবেই হয়তো জীবনযাপন করতে পারবে। হ্যাঁ, বাচ্চা মনে করেন যে ছোট বাচ্চা হওয়ার পরে যে থ্যালাসেমিয়া কিনা বা না হলে সে রক্তশূন্যতা কিভাবে বোঝা যাবে এটা? আচ্ছা, সেজন্য আমরা যদি থ্যালাসেমিয়া আক্রান্ত হয়, আমরা জাস্ট একটা সিম্পল হিমোগ্লোবিন, রক্তের পরিমাণ, হিমোগ্লোবিনের পরিমাণটা দেখতে পারি তার। তো প্রথমেই
জন্মের পরেই সেটা বোঝা যায় না, কারণ জন্মের পরেই কিন্তু হিমোগ্লোবিনের পরিমাণ বেশি থাকে। তো এই হিমোগ্লোবিনের টেস্টটা আমরা করে তার গ্রাজুয়ালি তার ডেভেলপমেন্টের পর্যায়ে যখন আমরা বাচ্চা যখন জন্ম হয়, এরপরে 1 মাসের মাথায় 28 দিনের মাথায় আমরা এটাকে বলি নিউনেট, এরপরে আমরা 1 বছরের মাথায় বলি ইনফ্যান্ট। এই যে প্রত্যেকটা স্টেজ হিমোগ্লোবিনটা আমরা ফলো করতে থাকি, যদি গ্রাজুয়ালি হিমোগ্লোবিন ফল করতে থাকে, এর পরবর্তীতে আমাদের কোনো রক্তরোগ বিশেষজ্ঞের মাধ্যমে যদি একটা পেরিফেরাল ব্লাড ফিল্ম বলি আমরা, রক্তের একটা মরফোলজি, রক্তের একটা চেহারা, ওটা আমরা দেখে বুঝতে পারি যে সেই বাচ্চাটা থ্যালাসেমিয়া আক্রান্ত কিনা, অথবা থ্যালাসেমিয়ার জীবাণু সন্দেহ আছে কিনা, জিন বহন করার সম্ভাবনা আছে কিনা। সেক্ষেত্রে আমরা বাচ্চা যখন 6 মাস অতিক্রম করে, তখন 6 মাস পরে আমরা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস পরীক্ষা, যেটা দিয়ে আমরা বাহক নির্ধারণ করে থাকি তার থ্যালাসেমিয়ার জিন বহন করছে কিনা। সেই পরীক্ষাটা করলেই বোঝা যাবে তার থ্যালাসেমিয়া আছে কি নাই। যদি থেকে থাকে সে কি রক্ত নির্ভর হবে না তার বাহক থ্যালাসেমিয়া হবে। সেই সময় থেকে যদি ওই বাচ্চাটাকে খুব যত্ন সহকারে তার চিকিৎসাটা থ্যালাসেমিয়ার ধরন বিশেষে থ্যালাসেমিয়ার চিকিৎসাটা যদি খুব আমরা ঠিকমতো চালিয়ে যেতে পারি, সে কিন্তু ভবিষ্যতে কিন্তু সুস্থ জীবন সুস্থভাবে বড় হতে পারবে। সেই থ্যালাসেমিয়ায় হয়তো খুব একটা বেশি তার বিভিন্ন জটিলতায় আক্রান্ত হবে না। থ্যালাসেমিয়ার মধ্যে কয় প্রকার হতে, যে মেজর বা মাইনর এর মধ্যে কি আছে? এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো থ্যালাসেমিয়া সাধারণত আমরা আমাদের চেম্বারে যে রোগীগুলি আসে, আমরা প্রথমে যেটা নির্ণয় করার চেষ্টা করি, রোগীরা বলে যে আমি থ্যালাসেমিয়া আক্রান্ত কিনা, তো আমি থ্যালাসেমিয়া রোগী। এখন সবচেয়ে বড় জিনিস হলো আমরা ক্লিনিক্যালি যেটা বলি ডাক্তারদের চোখে, রক্ত নির্ভর থ্যালাসেমিয়া এবং রক্ত অনির্ভর বা বাহক থ্যালাসেমিয়া, এই দুইটাকে আমরা দুটা পার্থক্য করে ফেলি। তো সাধারণত রক্ত অনির্ভর বা যাদের রক্ত খুব প্রয়োজন হয় না, অথবা রক্তের প্রয়োজনই নাই কিন্তু থ্যালাসেমিয়ার জিন আছে, তাদেরকে বলি রক্ত অনির্ভর থ্যালাসেমিয়া। আর যেগুলি সবসময় রক্ত ছাড়া তার জীবন চালাতে পারে না, অথবা তার রক্তের উপর নির্ভরশীল হয়ে পড়ে, সেগুলিকে বলি রক্ত নির্ভর থ্যালাসেমিয়া। সাধারণত এই ধরনের এই যে রক্ত নির্ভর থ্যালাসেমিয়াগুলো সাধারণত থ্যালাসেমিয়া মেজর, মানে যাদের পিতামাতা দুজনেই থ্যালাসেমিয়ার বাহক ছিলেন, অথবা আদার কোনো হিমোগ্লোবিন ডিজঅর্ডারের বাহক ছিলেন, সেটা থ্যালাসেমিয়া মেজরের আক্রান্ত হলেই তারা কিন্তু রক্ত নির্ভর থ্যালাসেমিয়া হবে। যদি তাদের প্যারেন্টস অথবা তাদের পিতামাতা যদি একজন থ্যালাসেমিয়া অথবা হিমোগ্লোবিনোপ্যাথি অথবা হিমোগ্লোবিনের সমস্যায় ভুগে থাকেন, আরেকজন যদি স্বাভাবিক থাকে, সেক্ষেত্রে কিন্তু তার বাহক হওয়ার সম্ভাবনাই বেশি। অর্থাৎ এই বাহক থ্যালাসেমিয়াগুলিকে সাধারণত আমরা রক্তের উপর নির্ভরতা থাকতে দেই না, আমরা ওষুধের মাধ্যমে তাদেরকে চিকিৎসা করে থাকি। এবং তাদের জরুরি বিষয়টা হলো তাদের ভবিষ্যৎ, তাদের প্রজন্মের জন্য কতগুলি আমাদের ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়ে দেই। আপনাকে যেহেতু আপনি থ্যালাসেমিয়ার বাহক, আপনি নতুন একটা থ্যালাসেমিয়ার জন্ম দেওয়ার সম্ভাবনা কতটুকু, এবং ওইটা যাতে না হয় সেজন্য আপনার যেই করণীয় জিনিসগুলি আপনাকে দেখতে হবে, আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলি যেভাবে করতে হবে, বিশেষ করে বিয়ে করা, তার বাচ্চা জন্ম দেওয়া, এগুলির ব্যাপারে আমরা কিছু তাদেরকে নির্দেশনা দিয়ে থাকি। এগুলি বেশি জরুরি নতুন থ্যালাসেমিয়া রোগীর যাতে বংশবৃদ্ধি না হয়। থ্যালাসেমিয়া একজন বাহক বা থ্যালাসেমিয়া একজন অ্যাডিক্টেড, উনি কি বিয়ে করতে পারবে? অবশ্যই বিয়ে করতে পারবে। থ্যালাসেমিয়া যদি আগেই বাহক তো কোনো ব্যাপার না, তো থ্যালাসেমিয়া যদি তার জিনগত ত্রুটি থ্যালাসেমিয়ার জন্য থেকে থাকে, তাহলে তাদেরকে আমরা ওই যে বললাম আমাদেরকে যে পরামর্শগুলি দিয়ে থেকে পরামর্শ অনুযায়ী যদি সে বিয়ে করে অথবা পরামর্শ অনুযায়ী যে নিজের জীবনযাপন অভ্যস্ত হয়, তার কিন্তু আর ভবিষ্যতে তার মানে তার পরিবারের জন্ম হবে, সেটাই বেশি গুরুত্বপূর্ণ। আর যদি থ্যালাসেমিয়া আক্রান্ত হয়ে থাকে রক্ত নির্ভরও হয়, তার জন্য পরামর্শ থাকে সে যদি বিয়ে শাদী করতে যায়, অবশ্যই তাকে তার সঙ্গী নির্বাচনের ব্যাপারে সতর্ক হতে হবে যে সঙ্গীটা যাতে থ্যালাসেমিয়ার বাহক অথবা থ্যালাসেমিয়া আক্রান্ত না হয়। আর যদি হয়েও থাকে অ্যাক্সিডেন্টালি, যদি হয়েও থাকে তার সঙ্গী থ্যালাসেমিয়ার বাহক অথবা থ্যালাসেমিয়া রোগী বিয়ে করেও থাকে, সেক্ষেত্রে আমাদের যে পরামর্শটা হবে তার ভবিষ্যৎ যে বংশবৃদ্ধি, তার বাচ্চা কাচ্চা নেওয়ার ব্যাপারে, ওই যে আমরা অ্যান্টিনেটাল ভিজিট যেটা বললাম, 12 সপ্তাহের মাথায়, বাচ্চা পেটে আসার 12 সপ্তাহের মাথায় আমাদেরকে ওই বাচ্চাটাকে দেখতে হবে সে রক্ত নির্ভর থ্যালাসেমিয়া হচ্ছে কিনা। যদি রক্ত নির্ভর থ্যালাসেমিয়া হয়ে থাকে, তাহলে ওই সিদ্ধান্তটা তাকে বুঝিয়ে দিতে হবে এই বাচ্চাটা আপনার জন্মের পর আপনার কি কি সমস্যা করবে, কি সুবিধার সম্মুখীন হবেন, সেটার উপর নির্ভর করে খুব আর্লি সে সিদ্ধান্ত নিতে পারে বাচ্চাটা তার জন্য প্রয়োজন কি অপ্রয়োজন। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন, যে হিমোগ্লোবিনটা আছে আপনার যে 10 পর্যন্ত থাকতে হয়, আর এমনি নরমাল মানুষের কতটুকু? নরমাল রেফারেন্স লেভেলে সাধারণত 11.5 থেকে 13.5 পর্যন্ত ফিমেলের জন্য, আর
11.5 থেকে 14 থেকে 14.5 পর্যন্ত মেইলের জন্য এটা নির্ধারণ করা। তবে এটা তো আমাদের ডেটা না, এই ডেটাটা হলো আমাদের বিশেষ করে ইউরোপ আমেরিকার ডেটা, এই অনুযায়ী থাকতে হবে এবং ওটা বয়সের সাথে সাথে এই ডেটাটা কিন্তু সবসময় নির্ধারিত নয়। ছোট বাচ্চার এক ধরনের রেফারেন্স লেভেল, ইনফ্যান্টদের এক ধরনের, পূর্ণবয়স্ক মহিলাদের এক ধরনের, পূর্ণবয়স্ক পুরুষের এক ধরনের, এক এক রোগী এক এক মানে এক একজনের জন্য এক এক রকম এই ডাটাটা। তো এইটা কার কতটুকু সেই রেফারেন্সের, সেই ক্ষেত্রে ওই রোগীটা কোন বয়সের, কোন সেক্সের, কোন মানে লিঙ্গের, সেটার উপর নির্ভর করবে কতটুকু রক্ত তার প্রয়োজন। তবে আমাদের দেশের ডেটাটা কিন্তু আমরা বলি যে সাধারণত আমরা যদি 10-এর উপরে হিমোগ্লোবিন থাকে তাহলে আমরা মেনটেন করি যে মোটামুটি আছে, মাইল্ড টু মডারেট অ্যানিমিয়া বলতে পারি। আর যদি আমাদের 7-এর নিচে নেমে যায় এবং এই 7-এর নিচেটা যদি আমরা পরপর 2 সপ্তাহ পরে দেখি যে এটা কোনো উঠানামা করছে না সাধারণ ভিটামিনের মাধ্যমে, তখনই আমাদের থ্যালাসেমিয়া হয়েছে এই ধরনের আমাদের একটা সন্দেহ তৈরি হয়। সেক্ষেত্রে আমরা থ্যালাসেমিয়ার বিভিন্ন ওয়ার্কআপ, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে এটা রোগ নির্ণয় করে থাকি থ্যালাসেমিয়া।